Good morning. Welcome back once again to your favorite educational YouTube channel পরীক্ষা প্রস্তুতি। যারা ডব্লিউপি বা কেপিএসআই কনস্টেবলের পরীক্ষার জন্য ওয়েট করছো, অপেক্ষা করছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। বিশেষ করে এসআই, কেপিএসআই এবং সেই সাথে ডব্লিউবিপিএসআইও। কেপিএসআই সেই সঙ্গে ডব্লিউবিপিএসআইরা ভীষণ মনোযোগ দিয়ে শুনবে এবং সেই সঙ্গে যারা অন্যান্য অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে, যেটা সম্প্রতি ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে নিষ্পত্তি হয়েছে যে 17% আগে সংরক্ষণ ছিল, কিন্তু এ বি ছিল, এখন এ বি আর থাকছে না, টোটালটাই ওবিসি হচ্ছে এবং টোটালটাই ওবিসি এ বি আলাদা করে না থেকে ওবিসি সংরক্ষণ যেটা সেটা হচ্ছে 17%। যদিও ফাইনাল জাজমেন্ট যেটা শোনা যাচ্ছে যে জুলাই মাসের মাঝামাঝি বা এই সময় রয়েছে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে এইটা নবান্নতেও এই জিনিসটা মেনে নিয়েছে, এখন এই প্রসেসেই সেটাই ফাইনাল হয়ে এগোবে নাকি জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করা হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে যেটাই হয়ে যাক না কেন, ধরেও নিই যে জুলাই মাসে নিষ্পত্তি যদি হয় তাহলে হচ্ছে জুলাইয়ের লাস্টে বা হচ্ছে আগস্টের ফার্স্ট উইকে কিন্তু সমস্ত রেজাল্ট গুলো বা হচ্ছে প্রসেসিং গুলো শুরু হতে চলেছে। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট বা তাড়াতাড়ি যে জিনিসটা হবে বা সবার প্রথমে হাত দেওয়া হবে পুলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে কেপিএসআই। কিন্তু কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর যেটা সেটা সবার প্রথমে হস্তক্ষেপ করা হবে। তো আমরা যদি জুলাই মাস হিসেবেও ধরে নিই তাহলে হচ্ছে আগস্টের ফার্স্ট উইক নাগাদ ধরে রেজাল্ট আসছে, তাহলে আগস্টের ফার্স্ট উইক নাগাদ যদি রেজাল্ট চলে আসে 12 থেকে 15 দিনের মাথায় কি হয়ে যায়, মার্চ হয়ে যায়। তার মানে কি হচ্ছে যে আগস্টেই কি হয়ে যাচ্ছে যে মার্চ কমপ্লিট হয়ে যাচ্ছে, ধরো 20 তারিখ নাগাদ ধরে নিলাম। এবং এর আগে প্রিভিয়াস রেকর্ড যদি আমরা চেক করি তাহলে দেখা যাবে যে মার্চ হয়ে যাওয়ার ঠিক 1 মাস পর, 1 মাসের মধ্যে কি হয়েছে, মেন পরীক্ষা হয়েছে। তার মানে এটা প্রবল সম্ভাবনা আছে সেটা হচ্ছে পুজোর পরেই, পুজোর আগেই মেন পরীক্ষা হয়ে যাওয়ার, পুজোর আগেই মেন পরীক্ষা হয়ে যাওয়ার। আর যদিও বা একটু ডিলে হয় তাহলে হয়তো পুজোর পরে কিছুটা দেরি হতে পারে। মানে ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর অক্টোবর, ম্যাক্সিমাম ঠিক আছে অক্টোবর পর্যন্ত যেতে পারে, এই সময়ে কিন্তু হয়ে যাবে। এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কেপিএসআই এর ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা চাকরি পাবে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে, তোমরা ট্রেনিং এর জন্য চলে যাবে। তাই এই কটা মাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই শুরু করেছিলে প্রিপারেশন, যাদের কোর্স হয়তো কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু এই যে একটা ব্যাপার ধারাবাহিকতা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো এমন হতে পারে যারা শুরু করেনি মেনের প্রিপারেশন এখন এই সময় কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারে। আবার যারা আগে শুরু করেছিল ভাবছে ধর রেজাল্ট পাবলিশ হচ্ছে না, কবে কি হবে না হবে, ছেড়ে দিয়ে অন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা হয়তো দেখা যাবে যে মেন জায়গা থেকে চ্যুত হয়ে গেলে। বা সবসময় একটা কি বলতো সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর সেটা কাজ করে, যেটা কোনো জিনিসের প্রতি ফোকাস করা, হয়তো ফোকাসটা হারিয়ে ফেলছো, সেটা কিন্তু খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে কেপিএসআই মেন পরীক্ষার ক্ষেত্রে। তাহলে দেখো যে কেপিএসআই আমাদের পরীক্ষা প্রস্তুতি যেটা চলছে, কেপিএসআই মেন ক্লাস চলছে, কিন্তু এখন প্র্যাকটিস সেট চলছে, তারপরে কোনোদিন চ্যাপ্টার ওয়াইজ চলছে, এইভাবে চলছে। অর্থাৎ সিলেবাস শেষ হয়ে গেছে, যে যারা পুরনো ছিল তারা অনেকে রিভিশন করছে। তো অনেকে যারা ইন্টারেস্ট দেখিয়েছো এবং সেই কারণের জন্যই বলা হচ্ছে, এরকমটা নয় যে এইসব বলে ভুজুং ফাজুং বলে যে রেজাল্ট খুব তাড়াতাড়ি আসছে বা মেন পরীক্ষা হবে বলে ভর্তি করতে চাইছি, তা নয়। ঠিক আছে, এই সমস্ত জিনিসটা ক্যালকুলেশন বললাম, অনুমান বললাম, এবং এটা অবশ্যই পজিটিভ ইতিবাচক একটা ভাবনা নিয়ে রাখতে পারো যে ইলেকশনের আগে 2026 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে অবশ্যই কেপিএসআই ফাইনাল মানে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে কিন্তু এটাই হওয়ার সম্ভাবনা যে সেপ্টেম্বর বা হচ্ছে অক্টোবর মেন পরীক্ষা হয়ে যাবে। তাই এটা জুন মাস যদি হয়, জুন জুলাই আগস্ট, মানে নিট সময় যেটা 3 মাস আছে, সেপ্টেম্বর পেয়ে গেলে 4 মাস সময় পাবে। তাহলে 3 থেকে 4 মাসের একটা কঠোর পরিশ্রম করতে হবে, বা 3 থেকে 4 মাসের কেপিএসআই মেন স্পেশাল কোর্স করা হচ্ছে, যেখানে যারা রানিং ব্যাচ আছো তারাও, সেই সঙ্গে যারা নতুন জয়েন করতে চাইছো তোমাদের মিলে একটা কম্বাইন্ড ব্যাচ হবে, যেখানে ওভারঅল আবার প্রথম থেকে সমস্ত ব্যাপারগুলোকে করানো হবে। চ্যাপ্টার ওয়াইজ এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস বা মক টেস্ট সেই জিনিসটা করানো হবে। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যেটা টার্গেট আছে সেটা হচ্ছে 10 তারিখের মধ্যে, অর্থাৎ 10ই জুনের মধ্যে ব্যাচ লঞ্চ করা হবে। যারা ইন্টারেস্টেড আছো তাদেরকে টাইম দেওয়া হচ্ছে যে আজকে 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ফিডব্যাকটা জানানোর, বা হচ্ছে অ্যাডমিশনের ডেট 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। তাহলে আমি বুঝতে পারবো মিনিমাম মিনিমাম 30 থেকে 40টা স্টুডেন্ট না হলে একটা এসআই এর কোর্স কন্টিনিউ করানো সম্ভব নয়। তো কাট অফের যে ব্যাপার, দেখো কাট অফের ব্যাপারটা যতই বলা হয় না কেন, যতই শোনা যাক না কেন, এটা একটা এমন একটা ব্যাপার
মানে কিছুতেই আশা মেটে না। ঠিক আছে, মনে হয় যে বারবার দেখি কাট অফ, মানে আমার এই নাম্বার আছে, হবে কি হবে না। তো এই জিনিসটা প্রেডিক্ট করা খুব মুশকিল। তারপরে যেহেতু কোশ্চেন লিকের ব্যাপার ঘটছে এখন বর্তমানে, সেই কারণে জন্য প্রেডিক্ট করা খুবই মুশকিল। তবুও তাও বলতে পারি যে একজন জেনারেল ক্যাটাগরি যারা 140 প্লাস আছো, ওবিসি ক্যাটাগরি তোমরা যারা তাও প্রায় 130 32 বা 135 প্লাস আছো, এসসি ক্যাটাগরি যারা হয়তো 130 প্লাস আছো, এসটি ক্যাটাগরি যারা 120 বা 125 প্লাস আছো, 120 25, তাদের অবশ্যই প্রিপারেশন শুরু করা উচিত বলে আমার মনে হচ্ছে। এবার বাকিটা তোমাদের উপরে ডিপেন্ড করছে যে এর থেকে কাট অফ বেশি যেতে পারে, কম তো যাবে না আশা করি, এর থেকে বেশি যেতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এমন নয় যে কাট অফ কম বললাম দিয়ে হয়তো দেখা গেল যে বেশি স্টুডেন্ট ভর্তি করে নিলাম। তার কারণ যারা কম্পিটিটিভ লাইনে আছো, কেপিএসআই না হলে ডব্লিউপিএসআই হবে, আজকে যে প্রিপারেশনটা করছো ডেসক্রিপটিভ বা মেনের, সেটা ডব্লিউপিএসআই পাস করে গেলে সেখানে কাজে লেগে যাবে। সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে কি করবে না করবে, তবে এটা একটা হচ্ছে প্রেডিকশন। এবার চলে আসো যে মাঠের ব্যাপার। মাঠের ব্যাপার তো অলরেডি বলেই দিলাম, যদি আগস্টেই যদি আমরা রেজাল্ট হিসেবে ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আগস্টেরই মাঝামাঝি বা থার্ড উইকের মধ্যে মাঠ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই এটাও একটা জরুরি বলতে পারো যে একটা অ্যালার্ট তোমাদের জন্য, সতর্কীকরণ যে মাঠ, কারণ হচ্ছে এত হাই কাট অফ ক্লিয়ার করার পরে যদি মাঠে ফেল করে যাও, তার মতো আফসোসের কিছু থাকবে না। আর 3 মিনিটে 800 মিটার রান তোলাটাও বেশ টাফ, যারা শারীরিক দিক থেকে সেই রকম পরিশ্রম করনি বা রান টান আগে প্র্যাকটিস করেনি। এতটা সোজা নয় যে ভাবছো যে রেজাল্ট বের হোক, দুদিন এক সপ্তাহ যাওয়া প্র্যাকটিস করবার হয়ে যাবে। তো সেই কারণে যেন মাঠও এখন থেকে প্রিপারেশন করা উচিত। মেন এক্সাম, এটাই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা বলতে চলেছি, যে হয়তো হতে পারে যে এতদিন ধরে যে যেমন যারা প্রিপারেশন করছিলে, সেই প্রিপারেশন থেকে হয়তো আবার নতুন করে আর একবার প্রিপারেশন হতে পারে। কেন? তার কারণটা বিশেষ সূত্র বা খবর মারফত যেটা ব্যাপার, যে জিকে যে কোশ্চেন, এর আগেও তোমাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম যে জিকে যেটা, সেটা হচ্ছে বড় প্রশ্ন আসার সম্ভাবনা। জিকে ডেসক্রিপটিভ মেইনস যে 50 নম্বর জিকে থাকবে, সেখানে বড় প্রশ্ন আসার সম্ভাবনা। এবং আরো একটা জিনিস, স্ট্যাটিক জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স কে জোর দেওয়া হতে পারে, যেমনটা মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হয়। যে মিসলেনিয়াসে যদি 20 নম্বর থাকে একটা বড় প্রশ্ন কম্পালসরি, তারপরে 15 নম্বর, 15 নম্বরের বড় প্রশ্ন 50 নম্বর থাকে, আরো 50 নম্বর শর্ট আকারে থাকে, মানে টোটাল তো মিসলেনিয়াসে 100 নম্বর, কিন্তু এসআইয়ের ক্ষেত্রে 50 নম্বর হচ্ছে। তাই অনেকটা স্ট্যাটিক জিকে, অর্থাৎ প্রিলিতে যে সমস্ত জিকে বা যেরকম কোশ্চেন থাকলো, মেনে হয় তাহলে একটু অন্য টাইপের দিল, মানে যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস বলে, পুঁথিগত বিদ্যা বা আমরা যে সিলেবাসের পড়া পড়ছি সেখান থেকে হয়তো একটু বাইরে গিয়ে থাকতে পারে। এটা টোটালটাই অনুমান করা হচ্ছে। এবং যে ডিভিশনটা হতে পারে সেটা হচ্ছে, ধরো আড়াই করে দেখা গেল যে 4টে কোশ্চেন থাকলো, 4 আড়াই 10, বা হতে পারে যে 5+3+2 হতে পারে। কিন্তু একদমই যেটা এর আগে বলেছিলাম, বড় একটা 10 নম্বরের কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম মনে হচ্ছে। তো এর আগে আমি অন্যান্য সাবজেক্ট গুলো আসছি, তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে 2020 সালের কোশ্চেন। ঠিক আছে, 2020 সালের কোশ্চেন প্রথমে। দেখো, এটা 2020 সালের কোশ্চেন, মানে যেটা 2022 সালে তোমাদের মেন পরীক্ষা হয়েছিল, সেখানে জিকেটা কেমন এসেছিল দেখে নিই। সেখানে জিকে যেটা এসেছিল, আড়াই করে ছিল 4টে পয়েন্ট। ঠিক আছে, আড়াই করে ছিল 4টে পয়েন্ট, যে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত বিষয়গুলির উপর একটি অনুচ্ছেদ লিখুন। এতে কি দেওয়া আছে, যে ট্যুরিস্ট স্পট মানে পর্যটন কেন্দ্র, বি দেওয়া আছে ইন্ডাস্ট্রিজ শিল্প, সি হচ্ছে এগ্রিকালচার কৃষি, ডি হচ্ছে ইকোনমি অর্থনীতি। এই 4টে পয়েন্ট দেওয়া ছিল, এই 4টে পয়েন্টে কি করতে হবে, আড়াই নম্বর করে দেওয়া ছিল 10 নম্বর। নেক্সট 2 নম্বর প্রশ্নে কি বলা ছিল, যে আইনের শাসন কি, আইনের শাসন কি তা নিচের সূত্রগুলি সম্প্রসারণ করে লিখুন। সুপ্রিমেসি অফ ল বা হচ্ছে আইনের আধিপত্য, আইনের চোখে সাম্যতা, পদ্ধতিগত স্বচ্ছতা, এবং হচ্ছে হাউ ইজ ইট কানেক্টেড টু হিউম্যান রাইটস, অর্থাৎ আইনের শাসন কিভাবে মানবাধিকারের সঙ্গে যুক্ত। এখানেও 4টে পয়েন্ট ছিল, 4টে কোশ্চেন, আড়াই করে ছিল। এবং 10 নম্বরের একটাই কোশ্চেন ছিল, যে হোয়াট ইজ ডিফরেস্টেশন, হোয়াট আর দ্য কজেস, অর্থাৎ বন নিধন কি, ভারতবর্ষে বন নিধনের কারণ ও প্রভাব কি। এইটাই একটা ফুল 10 মার্কসের দেওয়া ছিল, কিন্তু আশা করা যাচ্ছে এখন হয়তো ফুল 10 মার্কসের না দিলে পরেও বড় বা এইরকম যে টিকা আকারে বলে, এটা কিন্তু বারবারই আমি বলে আসছি, 2 নম্বরের বা আড়াই নম্বরের টিকা আকারে দেওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি থাকে, কতটুকু কিভাবে লিখতে হবে, এটা তোমাদের অনেক আগেও হয়তো আমি ভিডিও দিয়েছিলাম, তাও আরেকবার দিয়ে দিচ্ছি।
যে যেমন প্রথম একটা কোশ্চেন কি দেখলাম, পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র বলে 2.5 নম্বর ছিল, তাই তো? পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র বলে 2.5 নম্বর ছিল। তাহলে তোমাকে এতটুকু লিখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন কেন্দ্রগুলি সুন্দরবন, দার্জিলিং এর টয় ট্রেন, বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থান, কালিম্পং, মিরিক, কলকাতার জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, আলিপুর চিড়িয়াখানা, দীঘা, মন্দারমণি, তালসারি, শঙ্করপুর, বকখালি, ফ্রিজারগঞ্জ, শান্তিনিকেতন, তারাপীঠ, মায়াপুর, কোচবিহার, রাজবাড়ী, শুশুনিয়া পাহাড়, অযোধ্যা, ব্রাহ্মণী, দুর্গা জলপ্রপাত, মুকুটমণিপুর, হাজারদুয়ারি, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ইত্যাদি। অর্থাৎ পর্যটন কেন্দ্র মেন মেন জিনিস যেগুলো সেগুলো তোমাকে লিখতে হবে। পরের পয়েন্ট কি ছিল, যে পশ্চিমবঙ্গের শিল্প বলে। তো পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি, যে পশ্চিমবঙ্গের প্রধান শিল্প লৌহ ইস্পাত শিল্প, যেমন হচ্ছে কুলটি, বার্নপুর, ইস্কো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ইত্যাদি। আধুনিক পাটকল তৈরি হয় রিসরাতে। ঘুষুরি, শ্রীরামপুর, শ্যামনগর, বেলঘরিয়া, সোদপুরে কার্পাস বয়ন শিল্প। দার্জিলিং, কালিম্পং পার্বত্যাঞ্চলে হ্যাপি ভ্যালি, লেপচু, কুমারগ্রামে চা শিল্প কারখানা। হুগলি, বীরভূম, বাঁকুড়াতে চালকল শিল্প। ডানকুনি, হরিণঘাটাতে ডেয়ারি শিল্প। দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জে মাছ প্রক্রিয়াকরণ শিল্প। হুগলির আরামবাগে মাংস পোল্ট্রি শিল্প। সুন্দরবন ও দার্জিলিং এর পর্যটন শিল্প। পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের প্রায় 65% মানুষ কৃষির উপর, সরি যাই হোক মিস্টেক হয়ে কৃষির উপর হয়ে গেছে, কিন্তু সত্যি করে কৃষির উপরে নির্ভরশীল, তাই তো? তার কারণ লক্ষ্মী ভান্ডারের উপরে সবাই নির্ভরশীল। তো যাই হোক ভুল করে সঠিকটাই হয়ে গেছে, যে পশ্চিমবঙ্গের প্রায় 65% মানুষ কৃষির উপর নির্ভরশীল। 3 ধরনের ফসল এখানে উৎপন্ন হয়। 1 নম্বর হচ্ছে খারিফ শস্য, বর্ষাতে রোপণ করা হয়, শীতের প্রথমে কাটা হয়। আমন ধান, পাট, বাদাম, আখ। রবি শস্য কি, যে শীতকালে চাষ করা হয়, বসন্তে কাটা হয়। বোরো ধান, গম, তৈলবীজ, আলু, শাকসবজি। জায়েদ শস্য কি, গ্রীষ্মকালে চাষ করা হয় এবং হচ্ছে বর্ষার আগে কাটা হয়। আউশ ধান, বাদাম। অর্থাৎ জিনিসটা কি, টিকা মানে দেওয়া, মানে হচ্ছে যে পয়েন্টটা তোমাকে দেওয়া আছে সেই পয়েন্টটার বা সেই টপিকটার মেন জিনিসটাকে তুলে ধরতে হবে। যে পশ্চিমবঙ্গের কৃষি, যেখানে 65% মানুষ কৃষির উপর নির্ভরশীল, এবং পশ্চিমবঙ্গের কৃষিকে 3টি ভাগে ভাগ করা যায়। খারিফ শস্য যেটা হচ্ছে আমন, পাট, বাদাম। রবি শস্য যেগুলো শীতকালে বপন করা হয়, মানে বোরো ধান, গম, তৈলবীজ, আলু, শাকসবজি। জায়েদ শস্য মানে যেগুলো গ্রীষ্মকালেই করা হয়, আউশ ধান বা হচ্ছে বাদাম। এছাড়াও অর্থকরী ফসল যেমন চা, কফি, সিনকোনা, তামাক, কমলালেবু, পাট ইত্যাদি, যেগুলো বাজারে বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। দেখো ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। আলফাল ভিডিও কিছুই থাকে না পরীক্ষা প্রস্তুতিতে, যেটুকু থাকে সবকিছু কন্টেন্টই থাকে, এবং কন্টেন্ট থাকে বলে ভিউজ কম হয় আমার যেটা মনে হয়। তো আহ, বেশ কিছুটা বড় হতে চলেছে, এবং যদি দেখো সময় নিয়ে তাহলে অবশ্যই তোমাদেরই কাজে লাগবে। এরপর যেটা আছে পশ্চিমবঙ্গের অর্থনীতি, যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক নির্ভর করে কৃষি ও ক্ষুদ্র শিল্পের উপরে। বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ভারতের মোট জিডিপির 6.7% হচ্ছে অর্থনীতি। পাট, পর্যটন কেন্দ্র, শিল্পের জন্য সমৃদ্ধ। ধান, পাট, আলু উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো এই হচ্ছে 2.5 নম্বরে যদি দেয় টিকা আকারে, তোমাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই যেটুকু আমি লিখলাম এখানে তোমাকে একটু একটা নাম্বারও কাটতে পারবে না। কিন্তু এইগুলো তুমি আগে থেকে প্রিপারেশন নিলে, তৈরি করলে নোট, তবেই ভালো করে লিখতে পারবে, তাছাড়া পরীক্ষাটা হতে পারবে না এত ভালো করে গুছিয়ে লিখতে। তো এই যে আছে, এক্ষেত্রে আশা করি 10 নম্বরের হলেও তোমার মার্কস কাটতে পারবে না, পুরো তোমাকে 10 মার্কসই দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। তাহলে জিকের ব্যাপারটা গেল। যে এরকম টিকা আকারের সম্ভাবনা বেশি, আমি বলছি না একদম জোর দিয়ে। 2 নম্বরে যেরকম অনলাইনে আসছে সেরকমও আসতে পারে, তবে বেশ কিছু কোশ্চেন এরকমও আসতে পারে। তাই সেই জন্য একটু আমাদের সতর্ক থাকা উচিত, বা আমরা যে পড়াগুলো যেগুলোই পড়ছি সেগুলোকে ডেসক্রিপটিভ বইয়েতে পড়া। মানে ধরো আমি হরমোন নিয়ে পড়ছি, ঠিক আছে, জীবন বিজ্ঞানে হরমোন চ্যাপ্টার পড়ছি, তো ডেসক্রিপটিভ ভাবে পড়লাম। এবার দেখা গেল এখান থেকে শর্ট কোশ্চেন হলে এরকম দিতে পারে যে গয়টার রোগ কোন হরমোনের অভাবে হয়, হয়তো দিল তোমাকে 2 নম্বর। কিন্তু এমন হয় যে যদি বড় করার ইচ্ছা থাকে বা 5 নম্বর করার ইচ্ছা থাকে, তাহলে কি বলতে পারে, যে হয়তো বললো প্রাণী, যে কোনো প্রাণী হরমোন, যে কোনো 5টি প্রাণী হরমোনের কাজ লিখুন। ঠিক আছে, যে কোনো 5টি হরমোনের কাজ লিখুন, এরকম দিতে পারে। 5 নম্বর দিল, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হয়তো ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এরকম 5টা হরমোন তুলে নিয়ে তার কাজ লিখতে হবে। এক লাইন করে লিখতে হবে মেন কাজটা কি, এরকম হতে পারে। তাহলে তুমি ডেসক্রিপটিভ ওই রকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ যদি পড়ো, তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রিলিও হবে, মেনও হবে। এবং জিকেটাকে কিভাবে প্রিলিমেন এইভাবে ডেসক্রিপটিভ কভার করা যায়, সেই জন্য পরীক্ষা প্রস্তুতি আছে। অবশ্যই যারা ভরসা করো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের ডব্লিউবিপিএসআই অলরেডি ক্লাস চলছে, এসআই কেপিএসআই এরও চলছে বললাম, এবং নতুন ভাবে শুরু করতে চাই আরো একবার কেপিএসআই মেন স্পেশাল কোর্স 10 তারিখের মধ্যে। যারা অ্যাডমিশন নিতে চাইছে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো।
আর ম্যাথামেটিক্সে চলে আসি, পাটিগণিত তো আসছেই। এবার পাটিগণিতের সঙ্গে পরিমিতির কিছু চ্যাপ্টার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, এইগুলো করে রাখা উচিত, কারণ এইগুলো মেনে আসতে পারে। এবং বীজগণিতের কিছু চ্যাপ্টার বলতে যেমন সমীকরণ গঠনে ম্যাথ করা বা হয়তো করণ নিদর্শন, এরকম ধরনের কিছু কোশ্চেন করতে হবে। যেমন পিএসসি তেও মিসলেনিয়াস বা তোমার আইসিডিএস এ এসেছিল, সেরকম কিছু কোশ্চেন করে রাখা উচিত, যতই পাটিগণিত বলুক না কেন। এবার চলে আসছে রিজনিং। রিজনিং এ যদি দেখি আমরা যে এসআরটি এরকম কোশ্চেন আসে বা পাজেল কোশ্চেন আসে যেগুলো ব্যাংকিং এ আসে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং, বা তোমার হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবং তার সঙ্গে আরো একটা জিনিস বলবো যে স্টেটমেন্ট কনক্লুশন করে রাখতে, স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, এই জিনিসগুলো করে রাখতে। বা প্রিলিতে যেরকম তোমার হয়তো নাম্বার সিরিজ বা লেটার সিরিজ যে জিনিসগুলো দেওয়া হয়, তো সেই জিনিসগুলো মেনে থাকতে পারে 2 নম্বর করে। সেখানে হয়তো তোমাকে 1-2 লাইন এক্সপ্লেন করতে হতে পারে। বাংলার ক্ষেত্রে একটা জিনিস বলি যে অনেকের এখনো ভুল ধারণা আছে যে ডব্লিউপি কেপিএসআই এ বাংলায় রিপোর্ট রাইটিং 30 নম্বর এবং বঙ্গানুবাদ 20 নম্বর, এর বাইরে আর কিচ্ছু আসে না। এর বাইরে আর কিছু আসে না। হ্যাঁ, তবে তার আগে মানে 2020 সালের যেটা দেখালাম, তখন রিপোর্ট রাইটিং যেটা সেটা 15+15 মানে তিনটে থাকতো, যে কোনো দুটো করতে হতো। তবে রিসেন্ট এখন একটাই রিপোর্ট রাইটিং দিচ্ছে 30 নম্বরের। এবার এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে একটাই আবার রিপোর্ট রাইটিং 30 নম্বরে থাকবে নাকি আবার 15+15 দেবে, বোঝা যাচ্ছে না। তবে এটার যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, মানে ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, সব জায়গাতে কি হয়, রিপোর্ট রাইটিং কিন্তু একটাই লিখতে দেওয়া হয়। এসআই একমাত্র ছিল যে তিনটে দেওয়া হতো, তার মধ্যে দুটো করতে হতো। তো এটাই আমার মনে হচ্ছে যেটা, যে টেকনিক্যালি হয়তো দুটো রিপোর্ট রাইটিং থাকবে না, একটাই থাকবে বলেই মনে হচ্ছে। তবে এই জায়গাতে মনে রাখো যে ডব্লিউপি বা কেপিএসআই এ গ্রামার বা হচ্ছে বাংলা সারাংশ লেখা আসে না, সিলেবাসে নেই। এবার চলে আসো ইংলিশ। ইংলিশে যদি তার আগে মানে 2020-র এই যে কোশ্চেনটা দেখালাম, এই কোশ্চেনে যদি দেখো ইংরেজি, তাহলে একবার এখানে আগে ইংরেজি কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে ইংরেজি দেখো যে রাইট কি লেখা আছে, রাইট অন দ্য ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস কন্ট্রিবিউশন টু সোসাইটি ইউজিং ফলোইং পয়েন্টস। অর্থাৎ যদিও এটাকে সিলেবাসকে কিছুটা বলতে পারো যে আহ, মানে সিলেবাসের বিরুদ্ধে একটু গেছে, কারণ কোথাও আমাদের এসে রাইটিং বলা নেই, ঠিক আছে, বা প্যারাগ্রাফ রাইটিং বলা নেই, কিন্তু এখানে লেখা আছে ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কন্ট্রিবিউশন সোসাইটি, মানে এটা একটা প্যারাগ্রাফ রাইটিং বা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং দিয়েছে। এবং ওর যেটা ছিল সেটা হচ্ছে রাইট রিপোর্ট অন দ্য ইফেক্টস অফ কোভিড-19 অন সোসাইটি ইউজিং ফলোইং পয়েন্ট, অর্থাৎ কোভিড-19 যে প্রভাব সেটা নিয়ে রিপোর্ট রাইটিংটা দিয়েছিল। তো এখানে দেখো যে মান যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 15 মানে 15 নম্বর। এবং এরপরে যেটা প্রেসি রাইটিং ছিল সেখানে কি দেওয়া ছিল 10 নম্বর, 15 × 10 = 25 নম্বর গেল। তারপরে ছিল কি যে একটা ফলোইং ফ্রেজ দিয়ে তোমাকে হচ্ছে সেন্টেন্স বানাতে হবে ইডিয়াম ফ্রেজ দিয়ে, এখানে ছিল 5 নম্বর। আর তারপরে ছিল সিনোনিম, এখানে ছিল 5 নম্বর। এবং আরেকটা ছিল কি প্রেসি রাইটিং, সরি, 15 নম্বর গেলে রিপোর্ট রাইটিং এ, 10 নম্বর গেল তোমার প্রেসি রাইটিং এ, আর 15 নম্বর গেলে কি যে এই যে প্যারাগ্রাফ ছিল এই প্যারাগ্রাফটাকে কি করতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর তাহলে গ্রামার যেটা থাকলো, গ্রামার হচ্ছে তোমার 10 নম্বর। এই প্যাটার্ন ছিল 2020 সাল পর্যন্ত। তো 2022 সালে 20-র রিক্রুটমেন্টে যে 22-এর যে কোশ্চেন হলো, সেই কোশ্চেনে কি আছে, এই কোশ্চেন আবার কি করে দিল যে স্টাডি দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ সিভিয়ার আর্থকোয়েক ইন টোকিও। অর্থাৎ টোকিওতে একটা আর্থকোয়েক নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে হবে 100টি শব্দের মধ্যে। সেখানে মান কত দিলে একটা রিপোর্ট রাইটিং এর মান, সেটা হচ্ছে 10 নম্বর। যদিও কোনো দিনই যেমনই রিপোর্ট রাইটিং হোক না কেন, 10 নম্বরে কোনোদিন ইংলিশ রিপোর্ট রাইটিং লেখা হয় না। এমনকি ক্লার্কশিপও দেয় না, এসআই মানে ডব্লিউ এসআই তো, এই তোমার সরি ডব্লিউবিসিএস তো দেবেই না, মিসলেনিয়াস তো দেবেই না, বা কোনো পরীক্ষাতেই 10 নম্বরে রিপোর্ট রাইটিং হয় না। কিন্তু জোর করে একরকম বলতে পারো পুলিশ বোর্ড প্যাটার্ন চেঞ্জ করার হয়তো উদ্দেশ্য এটা হতে পারে, যে 10 নম্বরের একটা রিপোর্ট রাইটিং এবং কি করলো, অথবা অর থাকলো রাইট এ প্রেসি অফ দ্য গিভেন প্যাসেজ উইথ এ সুইটেবল টাইটেল। অর্থাৎ অথবা হচ্ছে একটা প্রেসি রাইটিং থাকবে, যে কোনো একটা করতে পারো, হয় রিপোর্ট করতে পারো অথবা প্রেসি করতে পারো 10 নম্বর। যেটা বলতে পারো একটা সিলেবাসের রুলসকে আমার মনে হয় যে লঙ্ঘন করা। তার কারণ একটা ক্যান্ডিডেটের যখন লিটারেচারের নলেজ টেস্ট করা হচ্ছে তখন রিপোর্টটাও কম্পালসারি হবে এবং প্রেসি রাইটিংটাও কম্পালসারি হওয়া উচিত বলেই আমার মনে হয়, যে একজন একটা ইংলিশ লিটারেচারের নলেজ যদি একটা ক্যান্ডিডেটের চেক করতে হয় বলে। এটা আবার কি ধরনের যে হয় রিপোর্ট করো না হলে প্রেসি করো,
তাই এই জায়গাটা আমার মনে হচ্ছে যে চেঞ্জ হওয়া দরকার, বা হয়তো সামনে পরীক্ষাতে চেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে। এটা আমার অনুমান বা ক্যালকুলেশনটা বলছে। আর কি ছিল যে এরকম ধরনের বঙ্গানুবাদ ছিল ওয়ান লাইনার, যেটা এর আগে প্যারাগ্রাফ অনুচ্ছেদের মতো দেখলে, এবং এটা কি ছিল যে এখানে ওয়ান লাইনার মানে প্রত্যেকটা লাইন ওয়াইজ, ঠিক আছে, ট্রান্সলেট করতে হবে। এটা বোঝা যাচ্ছে না কি করবে, প্যারাগ্রাফ পড়বে নাকি কি করবে। তবে এই জিনিসটা যে গ্রামার যে পার্ট, সেই গ্রামার পার্টে কি ছিল, গ্রামার পার্টে 20 নম্বর করে দেওয়া হলো, আগে যেটা গ্রামার পার্টে 10 নম্বর ছিল। এবার এটাই কিন্তু বারবার বলছি ক্যান্ডিডেটদেরকে যে প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন বা যেমন ছিল রানিং এই বছরও তাই পড়বে, এটার কোনো মানে নেই। হয়তো দেখা গেল যে আগের মতোই চেঞ্জ করে দিল, ঠিক আছে, আগের মতোই হয়তো দেখা গেল চেঞ্জ করে দিল, যে একটা রিপোর্ট রাইটিং হয়তো দিল তোমাকে 15 নম্বর, একটা প্রেসি রাইটিং দিল তোমাকে 10 নম্বর, ট্রান্সলেশন থাকলো তোমার 15 নম্বর, আর হয়তো দেখা গেল যে গ্রামার পার্ট যেটা গ্রামারে থাকলো 10 নম্বর। এটা যেটা আগে প্রিভিয়াস ছিল। আর বলা যায় না এখন কি করবে, চেঞ্জ করবে কি করবে না, কারণ আবার এই ব্যাপারটা হতে পারে যে বাংলায় যেহেতু বঙ্গানুবাদে 20 নম্বর আছে, তাই ইংরেজিটার ক্ষেত্রে হয়তো 20 নম্বর সেম একই রাখা হচ্ছে, সেটাও হতে পারে। তো সেটা জানি না কি করবে, তবে একটা রিপোর্ট রাইটিং কোনোদিন 10 নম্বরের হয় না, 15 নম্বরের দেওয়া উচিত। আর যেটা প্রেসি রাইটিং অবশ্যই সেটাকে কম্পালসারি করা উচিত বলে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো সব রকমের যা 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 কিছু সম্ভাবনা আছে, ঠিক আছে, সেই সমস্ত সম্ভাবনা নিয়েই একটা কেপিএসআই কিভাবে প্রিপারেশন নিতে হবে, স্মার্ট প্রিপারেশন, কেপিএসআই মেন স্পেশাল, সেটা পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই ভর্তি হলে জানতে পারবে, বুঝতে পেরে যাবে। 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিন।